বাংলাদেশ ইসলামী ব্যাংক কারা এটার মালিক? সাধারণ গ্রাহকগণ, নাকি জামাত ইসলামী, নাকি অ্যাসালম গ্রুপ, নাকি বাংলাদেশ ব্যাংক? কে এটির আসল মালিক? একটা ব্যাংক এটা কি কখনো একটা রাজনৈতিক দলের হতে পারে? কেন এই ব্যাংকটাকে নিয়ে এত বিতর্ক? আসুন আজকের ভিডিওতে দেখার চেষ্টা করি ইসলামী ব্যাংকের আদ্যোপান্ত। ইসলামী ব্যাংক 1983 সালের 13 মার্চ প্রতিষ্ঠিত বেসরকারি খাতে বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যাংক। দেশের সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংক এটি। টানা 18 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী এই ব্যাংক। তাই স্বাভাবিকভাবেই আলোচনাটা একটু বেশি এই ব্যাংকে নিয়ে। শুরুতেই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার গল্পটা করা যাক। 20 শতকের মধ্যভাগে মুসলিম বিশ্বে ইসলামী শরিয়া নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যাংকিং ব্যবস্থার দাবি জোরালো হতে শুরু করে। তারই পরিপ্রেক্ষিতে ওআইসির হাত ধরে 1975-এ জন্ম নেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি। আর এই ব্যাংকের অন্যতম লক্ষ্য ছিল সদস্য দেশগুলোতেও ইসলামী অর্থনীতি ও ইসলামী ব্যাংকিংয়ের প্রসার ঘটানো। বাংলাদেশ স্বাধীনতার পরপরই 1974-এ লাহোর সম্মেলনের মধ্য দিয়ে ওআইসির সদস্য হয়। আর এই সদস্য পদে দেশের ব্যাংকিং ব্যবস্থায় ইসলামী ব্যাংকিং নিয়ে আলোচনার একটা গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। শুরু হয় আলোচনা। এর পাশাপাশি দেশের ভিতরেও বেশ কিছু মানুষ ইসলামিক নীতি বা শরিয়া অনুযায়ী পরিচালিত হবে এমন একটা ব্যাংক স্থাপনের চেষ্টা শুরু করেন। তারা দেশীয় বিনিয়োগকারী খুঁজে বের করা, বিদেশি অংশীদারদের সঙ্গে যোগাযোগ করা, সম্ভাব্য শেয়ার হোল্ডারদেরকে একত্রিত করার কাজ করতে থাকেন। দীর্ঘ প্রস্তুতি, দীর্ঘ আলোচনার পর আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠাকালীন সেই সময়টিতে এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের 22 জন উদ্যোক্তা, 4টা বাংলাদেশি প্রতিষ্ঠান, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের 11টা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং অবশ্যই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। সাথে ছিলেন সৌদি আরবের 2 জন বিশিষ্ট ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ব্যক্তিরা প্রতিষ্ঠা করলেন, এই ব্যাংকগুলো মিলে প্রতিষ্ঠা করলো ইসলামিক ব্যাংক, কিন্তু এখানে অর্থটা কে দিল? এনারা সবাই সমান সমান অর্থ কি দিয়েছিলেন? একদমই না। প্রাথমিক মূলধনের বড় একটা অংশই এসেছিল বিদেশি ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। ইসলামী ব্যাংকের নিজস্ব ইতিহাস যদি দেখি, সেখানে লেখা প্রতিষ্ঠাকালীন ইকুইটির প্রায় 63.92%, 63.92% এসেছিল বিদেশি ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোর থেকে। এই বিনিয়োগকারীদের মধ্যে ছিল ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি, আল রাজি কোম্পানি ফর কারেন্সি এক্সচেঞ্জ অ্যান্ড কমার্স সৌদি আরবের প্রতিষ্ঠান, কুয়েত ফাইন্যান্স হাউস, জর্ডান ইসলামিক ব্যাংক, বাহরাইন ইসলামিক ব্যাংক, দুবাই ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংকিং সিস্টেমস ইন্টারন্যাশনাল হোল্ডিং লুক্সেমবার্গের প্রতিষ্ঠান। এছাড়াও কুয়েতের বিভিন্ন সরকারি ও সামাজিক বিনিয়োগ তহবিল এখানে মূলধন দিয়েছিল। বাকি মূলধন এসেছিল বাংলাদেশি উদ্যোক্তা, প্রতিষ্ঠান এবং সরকারি অংশীদারদের কাছ থেকে। ফলে ইসলামী ব্যাংক শুরু থেকেই ছিল একটি বহুজাতিক ইসলামী আর্থিক উদ্যোগ। কিন্তু এখানেই আসে বেশ বড়সড় একটা ফাঁকি। বহুজাতিক ইসলামিক উদ্যোগ অচিরেই কেমন করে পরিণত হলো বাংলাদেশ জামাতে ইসলামীর দলীয় ব্যাংকে? প্রশ্ন হলো, এটা কি করে সম্ভব? কি করে ইসলামী ব্যাংক জামাতে ইসলামীর ব্যাংক হয়ে গেল? আসুন এবার দেখা শুরু করি কেমন করে এটি হলো জামাতে ইসলামীর ব্যাংক। গল্পের শুরুতেই পরিচিত হওয়া যাক মূল চরিত্রের সাথে। নাম তার মীর কাশেম আলী। উইকিপিডিয়া তার সম্পর্কে জানাচ্ছে, মীর কাশেম আলী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা এবং প্রথম কেন্দ্রীয় সভাপতি। এছাড়াও তিনি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নেতা ছিলেন। 2014 সালের 2 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে
মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। পরবর্তীতে 2016 সালের 3 সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 1966 সালে পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘে যোগদান করেছিলেন মীর কাসেম আলী। পরবর্তীতে ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রামের সভাপতি হন তিনি। মুক্তিযুদ্ধের সময় ছিলেন আলবদর বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান। আর এই মানুষটি মীর কাসেম আলী, তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ছিলেন প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান, অর্থাৎ ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা জামাতে ইসলামীর বড় নেতা যখন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় সেটির ভাইস চেয়ারম্যান ছিলেন। ব্যাংকটির স্পন্সর শেয়ার হোল্ডার বাংলাদেশ ইসলামিক সেন্টার। ব্যাংকটির স্পন্সর শেয়ার হোল্ডার ছিল বাংলাদেশ ইসলামিক সেন্টার। বাংলাদেশ ইসলামিক সেন্টারের প্রতিনিধি হিসেবে ভাইস চেয়ারম্যান হয়েছিলেন মীর কাসেম আলী। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদেও ছিলেন এই ব্যক্তি। বলে রাখা ভালো, ইবনে সিনা ট্রাস্ট অর্থাৎ ইবনে সিনা হাসপাতাল থেকে শুরু করে ইবনে সিনা ফার্মেসি যা কিছুই দেখতে পান এগুলোরও প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী। তার মাধ্যমেই ধীরে ধীরে ব্যাংকটি হয়ে উঠতে শুরু করে জামাতে ইসলামীর ব্যাংক। জামাতে ইসলামীর আদর্শ অনুসরণকারী মানুষরাই এখানে চাকরি পেতেন, তারাই ব্যাংকটা নিয়ন্ত্রণ করতেন, এটাই সর্বমহলে প্রচারিত ছিল। আর এভাবেই ব্যাংকটি জামাতের হাত ধরেই চলছিল। ঘটনার পালাবদল ঘটে 2010-এর পর থেকে। 2017-এর 15 ফেব্রুয়ারিতে প্রকাশিত বাংলা ট্রিবিউনের এক রিপোর্ট বলছে 2010 সালের পর থেকে ব্যাংকটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নিতে শুরু করে তখনকার সরকার। এর অংশ হিসাবে ওই সময় সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সৌদি সরকারকে একটা চিঠি দেয় ইসলামী ব্যাংক থেকে জামাত ঘরানার রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে সরিয়ে দেওয়ার ব্যাপারে মতামতের জন্য। এর অংশ হিসাবে ইসলামী ব্যাংকের সাবেক উদ্যোক্তাদের কাছ থেকে শেয়ার কিনতে থাকে স্থানীয় কিছু সরকার সমর্থক উদ্যোক্তা। কারা এরা? দেখতে থাকুন ভিডিও, বলছে একে একে। একই সঙ্গে বিদেশিরাও আস্তে আস্তে শেয়ার ছেড়ে দিতে থাকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও শেয়ার ছাড়তে থাকেন। এসব শেয়ার কিনে নিতে থাকেন আমাদেরই বাংলাদেশের কিছু উদ্যোক্তা। দুবাই ইসলামিক ব্যাংক 2014 সালের আগস্ট থেকে 2015 সালের অক্টোবর, 2014 সালের আগস্ট থেকে 2015 সালের অক্টোবরের মধ্যে ইসলামী ব্যাংকের 1,37,03,540টি শেয়ারের পুরোটা 5 দফায় বিক্রি করে। 2014 সালের জুন পর্যন্ত ইসলামী ব্যাংক এর বাহরাইন ভিত্তিক বাহরাইন ইসলামী ব্যাংকের শেয়ার ছিল 4,65,844টি। বাহরাইন ইসলামিক ব্যাংকের শেয়ার 2 দফায় পুরো শেয়ার বিক্রি করে ওই বছরের অক্টোবরের মধ্যে নিজেদের বিনিয়োগের পুরোটা তুলে নেয় বাহরাইন ইসলামী ব্যাংক। বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার অন্যতম আরেক উদ্যোক্তা ছিল জর্ডান ইসলামিক ব্যাংক, কাতারের ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ কর্পোরেশন, দুবাই ইসলামিক ব্যাংক এবং বাহরাইন ইসলামিক ব্যাংক, যেটি ইতিমধ্যে বলেছি কূটনৈতিক পর্যায়ে সরকারের দেয়া নির্দেশ এবং সাম্প্রতিক মনোভাবের কারণে নিজেদের কাছে রাখা সব শেয়ার ধাপে ধাপে ছেড়ে দেয় এসব প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংকে বর্তমানে এই প্রতিষ্ঠানগুলোর কোনো শেয়ার নেই। এর মধ্যে দুবাই ইসলামিক ব্যাংক, বাহরাইন ইসলামিক ব্যাংক আগেই বলেছি 2014 থেকে 2015 সালের মধ্যে সব শেয়ার বিক্রি করে দিয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলো শেয়ার ছেড়ে দিয়েছে, তবে তাদের শেয়ার বিক্রির প্রকাশ্য কোনো তথ্য পাওয়া যায় না। অবশ্য এখনো ইসলামিক ব্যাংকের কিছু শেয়ার কুয়েতে কিছু প্রতিষ্ঠানের আছে বলে ধারণা করা হয়। এর পাশাপাশি সৌদি আরবের কিছু প্রতিষ্ঠানের শেয়ার থাকার কথাও শুনতে পাওয়া যায়। এদিকে ইসলামিক ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী প্লাটিনাম এন্ডেভার্স, প্যারাডাইজ ইন্টারন্যাশনাল, ব্লু ইন্টারন্যাশনাল, এভিসি ভেঞ্চার, গ্র্যান্ড বিজনেস, এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং, হজরত শাহজালাল রহমতুল্লাহ ইন্ডাস্ট্রিয়াল সিটি, এগুলোর নামে
7 মাসে প্রায় 700 কোটি টাকার শেয়ার কেনা হয় তখনকার সময়ে। যদিও পরবর্তীতে হযরত শাহজালাল রহমতুল্লাহ ইন্ডাস্ট্রিয়াল সিটি তাদের সব শেয়ার এরপর বিক্রি করে দেয় বস্ত্র খাতের একটি প্রতিষ্ঠান আরমাডা স্পিনিং মিলের কাছে। নামটা ঠিকই শুনেছেন, আরমাডা স্পিনিং মিল। দর্শক, আপনাকে স্বাগতম। নাটকের মঞ্চে এবার আসছেন আরেক খেলোয়াড়, নাম তার মোহাম্মদ সাইফুল আলম মাসুদ। জি, তার নামেও আছে মাসুদ, তবে আপনি তাকে সে নামে চেনেন না, আপনি ওনাকে চেনেন এস আলম নামে। এস আলম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। আরমাডা স্পিনিং মিল তারই মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, অর্থাৎ এস আলম গ্রুপ কিনতে শুরু করেছে ইসলামিক ব্যাংকের শেয়ার। অর্থাৎ তিনি এতক্ষণ এই যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছি সেগুলোর মাধ্যমে বড় বড় এই বাইরের প্রতিষ্ঠানগুলো থেকে কিনতে শুরু করেছেন শেয়ার। কিন্তু কেন? এই এস আলম সাহেব শুরুতে ছিলেন এই ব্যাংকেরই অন্যতম একজন গ্রাহক। চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার গ্রাহক ছিলেন তিনি। 2017 সালে ব্যাংকে ওনার ঋণ ছিল প্রায় 3000 কোটি টাকা। ব্যাংকটিতে এস আলম গ্রুপের ঋণ থাকার কারণে আলোচনায় এসেছিল বেক্সিমকো গ্রুপের নাম। অর্থাৎ তখনকার সরকারের উচ্চ পর্যায়ের তারা চেয়েছিল এই ব্যাংকের মালিকানা সরকারের কাছের কাউকে দিতে হবে। প্রথমে তারা ভেবেছিল বেক্সিমকো গ্রুপকে দিবে, কিন্তু পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নিতে শুরু করে। কিনতে থাকে একের পর এক শেয়ার। কিনতে কিনতে ব্যাংকটির 82% শেয়ারের মালিক হয়ে ওঠেন এস আলম গ্রুপের লোকেরা। এতে গেল প্রতিষ্ঠানের শেয়ার কেনা বেচার গল্প। একটা একটা করে শেয়ার কেনা হলো। জামাতে ইসলামের হাত থেকে শেয়ারের মালিকানা চলে আসলো, কিংবা জামাতে ইসলামীর নেতাদের যেসব প্রতিষ্ঠান সেগুলোর কাছ থেকে ধীরে ধীরে বাইরের বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ধীরে ধীরে মালিকানা চলে আসতে শুরু করলো এস আলম গ্রুপের হাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরিচালনা পর্ষদ সেটির কি হবে? আসুন এবার জানার চেষ্টা করি পরিচালনা পর্ষদের সম্পর্কে। 2017 সাল জানুয়ারি মাসের 5 তারিখের গল্প। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তখন আব্দুল মান্নান। জামাতের রোকন বা জামাতের পূর্ণাঙ্গ সদস্য তিনি। বর্তমানে তিনি আবার জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি। জি, জামাতের এই সদস্যই তখন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী তখন জামাতের রাজনীতির সাথে যুক্ত। আওয়ামী লীগ তখন এদেরকে সরিয়ে দিতে বদ্ধপরিকর। সুতরাং একটা বিশেষ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ব্যাংকটির চেয়ারম্যান মুস্তফা আনোয়ার, ভাইস চেয়ারম্যান আজিজুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাদেরকে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করানো হয়, আর ব্যাংকটি দখল করে নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। দর্শক, কথাগুলো আমার নয়, কথাগুলো স্ক্রিনে দেখানো রিপোর্টটি প্রথম আলোতে প্রকাশিত 26 আগস্ট 2024। অবশ্য রিপোর্টটা পুরোপুরি প্রথম আলোর না। এর আগেই ইকোনমিস্ট পত্রিকা এই ঘটনার সম্পূর্ণ বিস্তারিত রিপোর্ট করেছিল। এর পরপরই শুরু হয় এস আলম গ্রুপের রাজত্বকাল। তারা এরপর তাদের হাতে শেয়ার আছে। পরিচালনা পর্ষদে জামাতের নেতা যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বসানো শুরু হয় একের পর এক এস আলম গ্রুপের প্রিয় প্রিয় মানুষদেরকে। যেমনটা আগে জামাত ইসলামী বসিয়েছিল, এবার এস আলম গ্রুপ তাদের প্রিয় মানুষদেরকে বসাতে শুরু করে। তবে একটাই পার্থক্য, এস আলম গ্রুপের বিরুদ্ধে আছে হাজারো কোটি টাকা লোপাটের অভিযোগ। আর তাই তো 5 আগস্টের পট পরিবর্তনের পর বলা হয় ব্যাংকটি আবার দখল করে জামাতে ইসলামী। বর্তমানে সরকারের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা আবার জামাতে ইসলামীর কার্যক্রমে বাগড়া দিয়ে ব্যাংকটি তাদের দখলে নেওয়ার চেষ্টা করছে। ঘটছেটা আসলে কি? এটা নিয়ে থাকছে ইসলামী ব্যাংকের দ্বিতীয় পর্ব, যেখানে কথা হবে এস আলমের অর্থ লোপাটের ঘটনা, 5 আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে এসেছিল আবার জামাতিদের কাছে, আর বর্তমানেই বা কি হচ্ছে, এই নিয়ে কথা হবে পরবর্তী পর্বে। দেখতে চোখ রাখুন। কোনো কথায় যদি সন্দেহ থাকে গালিগালাজ বন্ধ রেখে প্রশ্ন করুন। এই ভিডিওর প্রতিটি তথ্য ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা, টিভি চ্যানেলের
রিপোর্ট থেকে নেওয়া হয়েছে, তাই সন্দেহ হলেই প্রশ্ন করুন। কোথা থেকে নিয়েছি, কোথা থেকে জেনেছি এ সকল তথ্য প্রতিটি জানাবো। ভালো থাকবেন সকলে, কথা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে।